অনেককেই বলতে শোনা যায় ভালোবাসা নাকি অক্সিজেনের মতো। ঠিক যেমন বিশুদ্ধ অক্সিজেন আমাদের বাঁচতে সাহায্য করে, তেমনভাবেই বিশুদ্ধ ভালোবাসা জীবনটাকে স্বর্গের ন্যায় সুন্দর করে তোলে। কিন্তু এই ভালোবাসাই যখন বিশুদ্ধতা হারিয়ে খাঁচায় বন্দি করতে চায় একে অপরকে, তখন বোধহয় সেই ভালোবাসার বন্ধন আর পরিশুদ্ধ ভালোবাসার যোগ্য থাকে না। তখন সেই বন্ধনই হয়ে ওঠে বিষ বন্ধন। নমস্কার, আপনারা শুনছেন রাতের গল্প। রাতের গল্প মানেই মন ভালো করার গল্প। রাতের গল্পে আজ আপনারা শুনবেন লেখক প্রীতম দে এর কলমে বিষ বন্ধন। তাহলে দাঁড়ান, একবার দেখে নিন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন কিনা। করেননি? তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর আমাদের গল্পগুলো শুনে ফটাফট শেয়ার করতে থাকুন। চলুন তাহলে শুরু করছি আজকের গল্প, বিষ বন্ধন। খুব ভোরে প্রশ্নের ঘুমটা ভেঙে যায় একটা দুঃস্বপ্নে। ধর্মর করে বিছানায় উঠে বসে পড়ে। তখনও দিনের আলো তেমন ভাবে ফোটেনি। কাচের জানলা থেকে উষাকালের আবছা আলো আঁধারিয়ে এসে পড়ছে জমাটে অন্ধকারময় ঘরটার মধ্যে। বিছানায় বসে যেন হাঁপাতে থাকে প্রসূন। হয়তো গতকালের ঘটনাগুলো সারাদিন ধরে ভাবার ফলে মনটাকে ভীষণভাবে নাড়া দিয়েছে, আর তার ফলস্বরূপ এই দুঃস্বপ্ন। ভোরের স্বপ্ন কি আদৌ সত্যি হয়? যদিও এসব প্রচলিত ভ্রান্ত ধারণাতে বিশ্বাস নেই ওর, আমলও দেয় না এইসবে। তবু কেমন যেন একটা অস্বস্তি হতে শুরু করেছে মনের মধ্যে। সারা মুখে ভিজে ওঠা হালকা ঘাম হাত দিয়ে মুছে নিয়ে বালিশের পাশে রাখা মোবাইলটা তুলে নেয় হাতে। কল লিস্টে থাকা নাম্বারটা খুঁজে ডায়াল করতে যাবে, ঠিক সেই মুহূর্তেই থমকে যায় হাতটা। ফোনটা কাকে করবে? কালকের ঘটনার পর আজ আবার যদি এত ভোরে ফোন করে আর অদিতি যদি কথা বলে, তাহলে তো আটকে ওঠে প্রশ্ন। তবে উপায় কি? উপায়ে ও যোগাযোগ করবে? এইসব ভাবতে ফোনটা করেই বসে, কিন্তু ফোন বেজেই যায়, রিসিভ হয় না। বেশ কয়েকবার ফোন করার পরও উপাস থেকে ফোন রিসিভ হয় না প্রসূনের। মনের মধ্যে দুশ্চিন্তার দল দানা বাঁধতে থাকে ক্রমশ। তবে কি আবার আজ যাবে রবিনসন স্ট্রিটের সেই বাড়িটায়? তাছাড়া যে আর কোনো উপায় নেই। অদিতি, 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 প্লিজ বোঝার চেষ্টা করো, প্লিজ বোঝার চেষ্টা করো। আমাকে তোমার থেকে আলাদা হওয়ার কথা বলো না, দূরে যেতে বলো না, প্লিজ। দেবাঞ্জন, প্লিজ, তোমার মাথাটা কি খারাপ হয়ে গেছে? কেন এমন করছো? কে তোমাকে আমার থেকে দূরে চলে যেতে বলেছে? কে তোমাকে আমার থেকে আলাদা করে দিচ্ছে? কি যাতা বলে চলেছো বলো তো? অদিতি, অদিতি, আমি তোমাকে ছেড়ে থাকতে পারবো না, কিছুতেই না অদিতি। আরে কি মুশকিল, তুমি এমন কেন করছো বলো তো? কারণ আমি 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 তোমাকে খুব ভালোবাসি, খুব 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 ভালোবাসি। আর আমার থেকে তোমাকে এতটা বেশি কেউ ভালোবাসতে পারবে না। তুমি 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 বলো, আমার থেকে ভালো, আমার মতো করে কেউ ভালোবাসতে পারবে তোমাকে? পারবে না, কখনো পারবে না, কিছুতেই পারবে না। আর কাউকে ভালোবাসতেও দেব না তোমায়। একমাত্র আমি ভালোবাসবো তোমাকে। তোমাকে একা ছেড়ে আমি কোথাও যাব না, আমি কোথাও যাব না। গেলে তোমায় নিয়ে যাব, নইলে কোথাও না, কোথাও না। দেবাঞ্জন, ভালোবাসার সংজ্ঞা বোঝাতে গেলে পার্থিব কোনো ভাষা, শব্দ, বাক্য দ্বারা সঠিক অনুবাদ বা সংজ্ঞায়িত করা যায় না। কেবলমাত্র এই অনুভূতিটিকে অন্তর হতে অন্তরে, হৃদয় হতে হৃদয়ের মাধ্যমে হৃদয়ঙ্গম করতে হয়। এটি একটি মানসিক অনুভূতি, আত্মদর্শনের মতন।
যতই এটির গভীরে যাওয়া যায় ততই গভীরভাবে উপলব্ধি করা যায়। অন্তর হতে উপলব্ধিগুলো নিংড়িয়ে বেরিয়ে আসে। ভা, লো বা সা, এই 4টি অক্ষরের অর্থ, অনুভূতি, আকর্ষণ, হৃদয়ের টান, যা সৃষ্টিগতভাবে প্রত্যেকের মধ্যেই বিদ্যমান থাকে। যেমন সমগ্র প্রাণীকুলের প্রতি সৃষ্টিকর্তার ভালোবাসা, মা ও সন্তান, স্বামী ও স্ত্রী, বন্ধুত্ব, প্রতিটি সম্পর্কের মধ্যে একে অপরের প্রতি ভালোবাসা। অর্থাৎ কোনো কিছুর প্রতি গভীর অনুভূতির পাশাপাশি অমোঘ আকর্ষণ এবং অফুরন্ত হৃদয়ের টান, একে অপরের সুখে দুঃখে, ভালো মন্দে পাশে থাকার নামই তো ভালোবাসা। কিন্তু এই ভালোবাসার বার্তাবরণে তৈরি গভীর আত্ম অনুভূতি যখন একতরফাভাবে সামনে থাকা বিপরীত মানুষটিকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে ধরে, তাকে ছেয়ে ফেলে তার মাত্রাতিরিক্ত ভালোবাসার ছায়ায়, তখনই সেই ভয়ঙ্কর ভালোবাসার কালো ছায়ায় বিষাক্ত নিঃশ্বাসে ছেয়ে ফেলা দূষিত আবহবৃত্তে দম বন্ধ হয়ে আসে বিপরীত দিকে থাকা মানুষটির। অধিকার বোধ থেকে জন্মানো একটা মানসিক অস্থির ঘোর নিয়ে চলে এক চরমতম পর্যায়ে। তাই এই জগতে কোনো কিছুরই মাত্রাতিরিক্ত হওয়াটা মোটেও ঠিক নয়। প্রত্যেকটি নির্দিষ্ট ক্ষেত্রের তার মাপকাঠির পরিধি অনুযায়ী নির্দিষ্ট গণ্ডি বা মাত্রা থাকে। সেই গণ্ডি বা মাত্রা অতিক্রম করে গেলেই সমতা বিধানে পরে টান, হারিয়ে ফেলে ভারসাম্য। কারণ অন্তর্জগৎ কিংবা বহির্জগতে প্রতিটি বিষয়, বস্তু, প্রতিটি ক্ষুদ্রাতি ক্ষুদ্র অণু, পরমাণু একে অপরের সমতা মেনে চলে। একটির গতি, স্থিতি, সংকোচন, প্রসারণ কম বেশি হলেই ঘটে যায় মারাত্মক বিপত্তি, ধ্বংস হয়ে যায় এক নতুন সৃষ্টির। তেমনি জীবনে এগিয়ে চলার পথেও এমন কিছু ঘটনা বা দুর্ঘটনা ঘটে থাকে। সেই অধিকার বোধের বন্ধন থেকে মাত্রাতিরিক্ত ভালোবাসার ঘোর যে মানুষকে কোথায় নিয়ে চলে তা সে নিজেও বুঝতে পারে না। অদিতি, তুমি আর আমাকে ভালোবাসো না? না, ভালো বাসো না আমাকে, তাই না? তাই তো আমি এত বলার পরেও তোমার মধ্যে কোনো পরিবর্তন নেই, কোনো ফিলিংস নেই আমাকে নিয়ে। আমাকে ছেড়ে তুমি ঠিক থাকতে পারবে, তাই তো? দীপাঞ্জন, কেন পাগলামো করছো তুমি? কি তাহলে আমার প্রতি সেই ফিলিংসটা কেন তোমার মধ্যে আর দেখতে পাচ্ছি না অদিতি? হ্যাঁ, সমস্ত ফিলিংস, সমস্ত অনুভূতি, ভালোবাসার টান, সবটা আমি মিসিং দেখছি তোমার মধ্যে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিসিং দেখছি। সবটা এখন শূন্য লাগছে, সবটা এখন শূন্য লাগছে। কেন? চিৎকার করে উঠেছিল দেবাঞ্জন। এক অন্যরকম চরিত্র যেন ফুটে উঠেছিল দেবাঞ্জনের সারা মুখমণ্ডল জুড়ে। অদিতি দেখতে পাচ্ছিল দেবাঞ্জনের মধ্যে চোখমুখ জুড়ে যেন এক ইনসিকিউরিটির প্রবল ছাপ ফুটে ফুটে উঠছে। আর সেই অভাবনীয় দৃশ্যপট চোখের সামনে ভেসে উঠছিল এতক্ষণ ধরে। রান্নাঘরে গ্যাসের সামনে দাঁড়িয়ে এই অকল্পনীয় ভয়ঙ্কর ঘটনাগুলোই একে একে ভিড় করে আসতে থাকে মনের ভিতর, চোখের সামনে। হঠাৎই একসময় ধবাস করে মেঝেতে বসে পড়ল অদিতি। হঠাৎ করেই মাথাটা কেমন যেন ঘুরিয়ে উঠল, সাথে কেমন যেন বমি বমি ভাবও লাগছে, সারা গা যেন গুলিয়ে উঠছে এক প্রকার। দেবাঞ্জন এই সময় অফিসের কাছে বাইরে, ফিরতে প্রায় দিন 3 লাগবে। মিনিও হঠাৎ করেই ছুটি নিল আজ। কিন্তু পরিস্থিতি এমনই যে বিপদের দিনে অদিতির পাশে থাকার মতন কেউই নেই বলতে গেলে। শুধুই কানে ভাসতে থাকে মিনির কথাগুলো, কিন্তু ওকে তো না ছুটি দিয়েও তো উপায় ছিল না। বৌদি, ও বৌদি, সত্যি তুমি একা থাকতে পারবে? অসুবিধা হবে তো তোমার? হ্যাঁ রে মিনি, পারবো। তুই যা, আমার কোনো অসুবিধা হবে না তেমন। তোর মায়ের শরীরের অবস্থাটা ভালো না একদম, এই সময় তোর মায়ের কাছে থাকাটাই দরকার। আর তুমিও তো একা থাকবে, তোমারও তো শরীর ভালো না। এই সময় তোমারও একা থাকা তো ঠিক নয়। দাদা আমাকে বই বই করে বলেছে যে তোমাকে যেন ছেড়ে না যায়, কিন্তু
সে তো বলেছিল জানি। শোন মিনি, আমার সেরকম কিছু অসুবিধা হবে না, এখনো তো সময় হয়নি, অসুবিধা হলে দেখা যাবে ক্ষণ। কিন্তু এখন আমার থেকেও তোর মায়ের কাছে তোর থাকাটা খুবই দরকার। আমি ওকে সবটা বুঝিয়ে বলবো, ঠিক? তুই এখন যা তো, দেরি করিস না। আর মনে করে ব্যাগে টাকাটা নিয়েছিস তো? হ্যাঁ বৌদি, তুমি কিন্তু সাবধানে থেকো, চিন্তা করো না। আমি ওদিক বুঝে সামলে নিয়ে যত তাড়াতাড়ি পারবো এখানে চলে আসবো, কেমন? বেশ, আয়। অদিতির গর্ভাবস্থার সময় এখন 8 মাস চলছে। এই প্রথম দেবাঞ্জন আর ওর কোলজোরে ওদের সন্তান পৃথিবীর আলো দেখতে চলেছে। অদিতির গর্ভে একটু একটু করে বেড়ে উঠছে একটা নতুন প্রাণ। অসহ্য প্রসব যন্ত্রণা সহ্য করেও ভূমিষ্ঠ হওয়ার আগের মুহূর্ত পর্যন্ত ক্ষুদ্র প্রাণটিকে নিজের মধ্যে একটু একটু করে বড় করে তোলার যে আনন্দ অনুভূতি, তা একমাত্র মায়েরাই বোঝে। অদিতিও এতদিন ধরে বেশ অনুভব করছে সেই মাতৃত্বের অনুভূতিগুলো। প্রতিটা মায়ের মতো এইভাবে ওর মাও ওকে জন্ম দিয়েছিল। সে জন্ম দেওয়ার আগে ঠিক এতটাই কষ্ট পেয়েছিল ওর মাও। কিন্তু আজ অদিতি মেয়ে হয়ে তার বৃদ্ধ মায়ের পাশে থাকতে পারছে না, আর না পারছে তার এই সময়ে মায়ের কাছে থাকতে। সন্তানকে স্নেহ ছায়ায় আগলে রেখে তাকে বড় করে তোলা যেমন মায়ের দায়িত্ব ও কর্তব্য, তেমন সন্তান বড় হলে তারও দায়িত্ব জন্মদায়িনী মাকে আগলে রাখা। তাই মিনির মায়ের অসুস্থ শরীরের কথা শুনে মিনিকে ছুটি দেওয়ার সময় অদিতি দুবারও ভাবেনি নিজের কথা। তখন বারবার করে নিজের প্রৌঢ় বিধবা মায়ের মুখটা খুব মনে পড়েছিল অদিতির। কিন্তু ও যে নিরুপায়। অবশ্য তখন বুঝতেও পারিনি যে হঠাৎ করে শরীরটা খারাপ হয়ে যেতে পারে। অফিসের কাজে দেবাঞ্জন বাইরে আছে জানা সত্ত্বেও নিরুপায় হয়ে দেবাঞ্জনকে ফোনটা করলো অদিতি। কিন্তু প্রতিবারই ফোন আউট অফ নেটওয়ার্ক। এই দিনটা তো আসারই ছিল। একদিন না একদিন এই চরম সত্যের মুখোমুখি যে হতেই হতো ওকে। জীবনের সকল আশা আকাঙ্ক্ষা চাহিদা সুখ শান্তি সবকিছু আজ মৃত ওর কাছে। জ্ঞানত অবস্থাতেই নিজের সুখের চাবিকাঠিকে নিজেই অন্যের হাতে তুলে দিয়ে যে চরমতম ভুলটা করে ফেলেছে, তাতে যে ওর নিজের জীবনের সাথে আগামীতে আসা নতুন জীবনেরও কালো ধোঁয়াশার চাদরে ঢাকতে চলেছে, তা বেশ আন্দাজ করতে পারছে এখন থেকেই। একসময় যে কিনা প্রাণোচ্ছল খোলা হাওয়ার মতো ভেসে বেড়াতো, আজ সেই মুক্ত বাতাসবন্দি, শুধুই অধিকারত্বের ঘেরাটোপে, যেন বিষাক্ত বন্ধনে বন্দী হয়ে রয়েছে। বরং এর চেয়ে মৃত্যুও ভালো। মৃত্যু হলে সব জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে নিবৃত্তি পাবে, কারণ মৃত্যুর পর তো কোনো বাঁধনে কেউ ওকে আটক করে রাখতে পারবে না। কিন্তু ও যে এখন একা নয়। ওর শরীর জুড়ে একটা নিষ্পাপ সরল ক্ষুদ্র প্রাণও যে বেড়ে উঠছে একটু একটু করে। তাকে কিভাবে হত্যা করতে পারে ও? কিভাবে নিজের হাতে টুটি চিপে মেরে ফেলতে পারে এতদিন ধরে নিজ গর্ভে ধারণ করা নিজের সন্তানকে? ও যে মা, প্রথমবার মা হওয়ার স্বতঃস্ফূর্ত আনন্দ উচ্ছ্বাসের ফাঁকে ফাঁকে উকি দিতে থাকে কেবলই দম বন্ধ করা দখলত্বের ভয়ঙ্কর করাল নিঃশ্বাস। তবু মনের এক কোণে টিকে থাকা মাতৃত্ব লাভের স্বর্গীয় আনন্দের অনুভূতিটুকু একেবারে মরে যায়নি। তাই হয়তো নিজেকে শেষ করে দেওয়ার মতো চরমতম পাপ কর্মটা করতে পারেনি অদিতি। থমকে দাঁড়িয়েছে নিজের বিবেকের সামনে, ফিরিয়ে এনেছে তার চেতনা, আত্মদর্শনের দ্বারা। তবু অতি কষ্টে বয়ে চলেছে অবরুদ্ধতার ধারাবাহিকতা। মা, মা গো, মা। ডুকরে ওঠে বুকটা, ফুপিয়ে ওঠে খানিক। মায়ের কথা খুব করে মনে পড়ছে, কিন্তু এখন অসুবিধায় পড়লে কাকে ডাকবে, কি করবে ও? তবে কি মায়ের কাছে ফোন করে জানাবে? কিন্তু মনের মধ্যে এহেন প্রশ্ন, উচিত অনুচিত সকল বিষয়ের হাজারো চিন্তা ভাবনার দল আসা যাওয়া করতে থাকে ক্রমাগত।
ড্রয়িং রুমের সোফার সামনে সেন্টার টেবিলে থাকা মোবাইলটা আরেকবার হাতে তুলে নেয়। তারপর ভয়ে ভয়ে চোখ তুলে তাকায় যন্ত্রটার দিকে। দেবাঞ্জন, দেবাঞ্জন, আমাদের জীবনটা কি এইভাবেই কেটে যাবে? এইভাবে লুকিয়ে সবাইকে এড়িয়ে আর কতদিন? বিয়েটা আদৌ হবে তো আমাদের, দেবাঞ্জন? কি বলছো অদিতি? এভাবে বলো না, একদম এরকম বলো না। ওদিকে আমার বিয়ে নিয়ে মা তোড়জোড় শুরু করে দিয়েছে। মা নিজেও ছেলে পছন্দ করে এসেছে, মায়েরই এক বন্ধুর ছেলে, তারও বাবা নেই। সে কি 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 বলছো? তুমি তাকে চেনো? ঠিকই বলছি। চেনো নাকি? ভালোভাবেই চিনি, আমাদের ওখানেই থাকে। শোনো, এসব নিয়ে আমার এত ইন্টারেস্ট নেই। আর তুমি তো ভালো করেই জানো আমি তোমাকে ছাড়া আর অন্য কারোর সাথে নতুন জীবন গড়ার কথা স্বপ্নও ভাবতে পারি না। অদিতি, অদিতি, এমন করে বলো না। দেখো, আমি তো তোমার মাকে সবটাই জানিয়েছিলাম। কোনো কিছু তো অজানা নয় তার কাছে। তোমার মাই তো এতদিনও আমার সম্পর্কটা মেনে নিতে পারলো না, আর তুমি তো আবার স্থির করেই নিয়েছো তোমার মায়ের আশীর্বাদ ছাড়া বিয়ের পিঁড়িতে বসবে না। দেখো, তোমার মা বাবা কেউ নেই, মাথার উপর গুরুজন বলতে একমাত্র আমার মা। সে যদি... আমার মনে হয় না অদিতি যে তোমার মা আমাকে আর মেনে নেবে বলে। দেখো, আমাদের এত বছরের গড়ে ওঠা এই সম্পর্ক তো তার কাছে নতুন কিছু নয়। এত বছরেও যখন মেনে নেয়নি, তখন তাহলে তাহলে বিয়েটা কি হবে না আমাদের? পরিণতি পাবে না এই সম্পর্কের? আচ্ছা, যদি মা সত্যিই তোমাকে কোনোদিনই মেনে না নেয়, তাহলে আমাদের সম্পর্কটা কি... চুপ, একদম চুপ। কাছে এগিয়ে গিয়ে নিজের ডান হাতের তর্জনী দিয়ে অদিতির কোমল গোলাপি ঠোঁটে আলতো করে স্পর্শ করে দেবাঞ্জন। অদিতির মনের ভালোবাসার মধ্যে হঠাৎ করে যেন দুশ্চিন্তা ও ভয় একসাথে জন্ম নিয়েছে। নাকের ডগায় জমে উঠেছে বিন্দু বিন্দু ঘাম। তারই মধ্যে দেবাঞ্জনের গরম নিঃশ্বাস এসে পড়ছে ওর মুখের উপর। অদিতির উদ্বিগ্ন চোখ দুটো দেবাঞ্জনের স্থির সরল চোখ দুটোর উপর আনাগোনা করতে থাকে মৃদুভাবে। আমি জানি তুমি আমাকে কতটা পাগলের মতো ভালোবাসো। আমিও কি তোমাকে কম ভালোবাসি? কিন্তু তোমাকে ছাড়া অন্য কাউকেই আমি স্বামী হিসেবে মেনে নিতে পারবো না দেবাঞ্জন। চুপ করো অদিতি, আর এমন কথা বলো না, একদম না। একটা সম্পর্ক গড়ে তুলে তাকে টিকিয়ে রাখা খুব একটা সহজ কাজ নয়। দেখো, ভালোবাসার জীবনে ঝড়ঝঞ্ঝা আসবে, সেগুলোকে পেরিয়ে যাওয়াটাই আসল। আর কি বলছো তুমি? হ্যাঁ, এতগুলো বছর ধরে আমাদের এই সম্পর্ক আলাদা হওয়ার কথা। না 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 না, আমি ভাবতে পারি না সেসব কখনো। তোমাকে অন্য কারোর হতে দেখতে আমি পারবো না। তুমি আমার ছাড়ার কারণ নও অদিতি, কারণ নও। কারোর হতে পারো না। আমি তোমাকে আমার ছাড়া কিছুতেই হতে দেব না, কারোর হতে দেব না, কখনো না, কখনো না। অদিতিকে হারিয়ে ফেলার ভয়ে ছলছল করে ওঠে দেবাঞ্জনের দুটো চোখ। দুহাত দিয়ে আবৃত করে নিজের বুকে টেনে নেয় অদিতিকে। অদিতিও নিজের দুটো হাত দিয়ে জড়িয়ে ধরে দেবাঞ্জনকে। দুজন দুজনের কাঁধের উপর মাথা রেখে অনুভব করে এক অপার শান্তি। অদিতির কাঁধে মাথা রেখে দেবাঞ্জন ধীরে ধীরে বলে, অদিতি, তাহলে কিন্তু আমাদের এই একটাই পথ খোলা। কিন্তু... আর কোনো কিন্তু, যদি, তবে কিচ্ছু নয় অদিতি। আর কোনো উপায় নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে আমাদের। আমার যা মনে হয়, তোমার মা কিছুতেই আমাদের সম্পর্কটা কোনো দিনই মেনে নেবে না। তাই এটা যদি না করি, তাহলে আমরা কিন্তু কোনোদিন এক হতে পারবো না। আর তাছাড়া আমি তোমাকে কিছুতেই হারাতে পারবো না অদিতি, পারবো না কিছুতেই। তাই আর কোনো অপেক্ষা নয়। আর কোনো দিকে না তাকিয়ে, দ্বিতীয় কোনো কিছু না ভেবে সেদিন দেবাঞ্জনের কথা মতো ওর হাত ধরে বাড়ি থেকে বেরিয়ে পড়েছিল অদিতি। ওদিকে অদিতির মা ছেলের বাড়ি থেকে ফিরেছে সবে। মোটামুটি একরকম বিয়ের কথা হয়েছে। পাত্রের তুলনা মেলা ভার। এমন ভালো ছেলে দেখা মেলে না সচরাচর।
তাই গতিক ভালো নয় দেখে সিদ্ধান্ত নিতে আর বিশেষ দেরি করেনি সে। অদি, অদি, এ কি দরজা এরকম খোলা, আলো জ্বালানো? অদি কি ঘরে নেই? এই অদি, অদি, কোথায় গেলি রে? এই অদি। ঘরে ঢুকে বার কয়েক ডাক দেওয়ার পর অদিতির মায়ের চোখের সামনে পড়ে বিছানার উপর রাখা অদিতির ডায়েরিটা খোলা অবস্থায় রাখা, আর তার উপরে রাখা একটা পেন। কিন্তু সেদিনের যে ভুলটা অদিতি করেছিল তার মাসুল ওকে গুনে যেতে হচ্ছে এখনো, হয়তোবা গুনে যেতে হবে আজীবনের জন্য। আসলে ভালোবাসা হলো এমনই এক অনুভূতি, এমনই এক টান, যা যখন কেউ সেই গভীর মোহযুক্ত ভালোবাসার পরম বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে তখন লোপ পায় সমস্ত বিচার, বুদ্ধি, জ্ঞানবোধ। ঠিক বেঠিক, উচিত অনুচিতের তারতম্যের বিচারবোধ হয় তার কাছে পরাজিত। তার উপর অধিক সময় ধরে গড়ে ওঠা সেই পবিত্র সম্পর্ক যখন পারিবারিক মান্যতা পায় না তার স্বীকৃতি, টানাপোড়েন চলতে শুরু করে জীবন মরণের, আর তারপর একসময় ধৈর্যের বাঁধ ভেঙে পড়ে, তখন আর কোনো বাধাকে পরোয়া করে না সেই পবিত্র প্রেম। বিবেক জ্ঞান শূন্য হয়ে পারিপার্শ্বিক সব কিছু ভুলে নিজেদের অভীষ্ট লক্ষ্যে ধাবিত হয়। কখনো সেই উদ্দেশ্য জয়লাভ করে, আবার কখনো তা হয়ে দাঁড়ায় জীবনের চরমতম ভুল। কেউ হয়তোবা সেই ভুলকে কাটিয়ে উঠতে পারে, কিন্তু অদিতি এই ভুলের সাথে এমনই আষ্টে পৃষ্ঠে জড়িয়ে পড়েছে, এমনই বন্ধনে বন্দী হয়েছে যে বন্দি ঘরের দরজা হয়তো তার আমৃত্যু পর্যন্ত বন্ধই থেকে যাবে। আসলে এই বন্ধ তালার চাবিকাঠি যে সে নিজেই তুলে দিয়েছে তার বিপরীতে থাকা মানুষটির হাতে। এই বন্ধন প্রায় 1 বছর ধরে বয়ে চলেছে অদিতি। এখন ছেড়ে কোথাও যাওয়ারও উপায় নেই, তার উপর আজও অন্তঃসত্ত্বা। তাহলে তুমি কোথাও চলে যাবে না তো বলো? আমি অফিসের কাজে চলে গেলে পালিয়ে যাবে না তো? বলো, পালিয়ে যাবে না তো? দীপাঞ্জন, কেন এরকম করো বলো তো? আমিও তো একটা মানুষ নাকি? 1 বছর ধরে আমাদের সংসার, আর আমাদের সংসারে নতুন একজন আসতে চলেছে। সে তোমার সন্তান দেবাঞ্জন, আমি সেই সন্তানের মা হতে চলেছি। আর তুমি এখনো নিজের সন্দেহটাকে বাড়িয়েই তুলেছ। আর এই সন্দেহ, এই অবিশ্বাসটাকে বাড়তে দিও না দেবাঞ্জন, আর দিও না প্লিজ। না না না, আমি কোনো অবস্থাতেই তোমাকে ছাড়তে পারবো না। তাই তো মিনিকে রেখে গেলাম। যতদিন না আমি ফিরছি ততদিন মিনি তোমার কাছে 24 ঘন্টা থাকবে। আমি দূরে থাকলেও সেখানে বসে তোমাকে দেখাশোনার ব্যবস্থা করে রেখেছি। সোফায় বসে মোবাইলটা হাতে নিয়েও নামিয়ে রাখে অদিতি। দরজার উপরে সিসিটিভি ক্যামেরার দিকে একবার ভয়ে ভয়ে তাকিয়ে চোখ সরিয়ে নেয় সেই স্থান থেকে। দেবাঞ্জন নিশ্চয়ই ওকে দেখতে পাচ্ছে, তাহলে তো এখনই ফোন করবে। আচ্ছা, ও কি কাজ ফেলে রেখে ওর গতিবিধির উপরে লক্ষ্য রেখে চলেছে সারাদিন? ওকে কি জানাবে ওর অবস্থাটা? কিন্তু ওকে জানালেও তো এই মুহূর্তে আসতে পারবে না। তবে মনটা বড় অস্থির হয়ে উঠতে থাকে অদিতির। অতীত, বর্তমান, বাস্তব মিলেমিশে সব একাকার হয়ে যাচ্ছে, তালগোল পাকিয়ে যাচ্ছে সবকিছু। এই বদ্ধ ঘরটার মধ্যে আবদ্ধ থেকে যেন দিশাহীন হয়ে যাচ্ছে সবকিছু। এর আগে সবকিছুকে কষ্ট করে মেনে নিলেও এতটাও একাকিত্ব গ্রাস করেনি ওকে। আজ বড় অসহায় লাগছে যেন। সিসিটিভি ক্যামেরা থেকে চোখ সরিয়ে নিয়ে মোবাইলটা তুলে দেবাঞ্জনের নাম্বারটা ডায়াল করার আগেই রিংটোন বেজে উঠল মোবাইলে। ট্রু কলারের স্ক্রিন ভেসে উঠল। প্রসূন। এ কি প্রসূন? প্রসূন কেন ফোন করেছে? ফোনে নামটা দেখেই আতকে উঠেছিল অদিতি। প্রথমবার ইচ্ছে করেই কলটা কেটে দেয়। দুরু দুরু বুকে ভয়ার্ত চোখে ফের তাকায় সিসিটিভি ক্যামেরার লেন্সের দিকে। খানিক পর আবার বেজে ওঠে ফোনটা।
আবার সেই একটাই নাম মোবাইলের স্ক্রিনে ভাসতে থাকে, প্রসূন। শরীরে অসম্ভব অসহনীয় ক্লান্তির অনুভূতি, মনে প্রবল আতঙ্ক। কলটা রিসিভ করলে হয়তো ওরই উপকার হতো, কিন্তু দেবাঞ্জনের কথা ভেবে আর সাহস পায়নি সে। মোবাইলটা পাশে রেখে ক্লান্ত শরীরটা সোফাতে এলিয়ে দিতে যাবে, ঠিক সেই সময় বেজে উঠল ডোরবেলটা। আওয়াজ পেয়েও খুলতে চায় না দরজা, কিন্তু বেশ কয়েকবার বেল বাজার পর সংশয় মনে বেশ খানিকটা সাহস অর্জন করেই কোনো ক্রমে উঠে গিয়ে দরজাটা খোলে সে। আর দরজা খুলতেই একেবারে চমকে ওঠে দরজার বাইরে দাঁড়িয়ে থাকা মানুষটাকে দেখে, যা ও ভাবতেই পারেনি। মুহূর্তের মধ্যে মুখটা একেবারে ফ্যাকাশে হয়ে ওঠে, বুকটা কিছুক্ষণের জন্য একটু ছ্যাঁত করে উঠল যেন। একটু আগে ফোনের স্ক্রিনে ভেসে ওঠা নামটার মানুষটা একেবারে ওর সামনে সশরীরে উপস্থিত। ফোনটা রিসিভ করছিলে না কেন? শরীর ঠিক আছে তো? কোনো কথা বলে না অদিতি, কেবল স্থির দৃষ্টি ভরে চেয়ে থাকে প্রসূনের মুখের দিকে তাকিয়ে। কি হলো অদিতি? না, কিছু না। তা তুমি এই সময়? যে মানুষটার হঠাৎ করে ফোন আসাতে অদিতি যতটা না ভয়ে পেয়ে গিয়ে তার কল রিসিভ করতে পারেনি, সেই মানুষটাকে নিজের বাড়ির দরজার সামনে চাক্ষুষ দেখাতে সেই ভয়ের থেকেও বহুগুণ পরিমাণ শঙ্কা গ্রাস করে ওকে। রীতিমতো ঘামতে শুরু করেছে। একেতেই শারীরিক ক্লান্তি, মানসিক টানাপোড়েন, তার উপরেই আতঙ্ক। মনটা একে জর্জরিত হয়ে ওঠে অদিতির। কি এত ভাবছো অদিতি? প্রসূনের ডাকে চমক ভাঙে ওর। হ্যাঁ, না, কিছু না। তা তুমি এখন এই সময়? নিজেকে খানিকটা সামলে নেয় অদিতি। প্রসূনকে ও কি বা বলবে? আজকে ওর পরিণতির জন্য কিছুটা হলেও তো ও নিজেই দায়ী। দেখো অদিতি, আমি হয়তো বলার কেউ নই, বা বলাটা হয়তো আমার ক্ষেত্রে সাজেও না। মানুষটাকে যে আর চোখের সামনে দেখা যাচ্ছে না। তোমাদের শুভাকাঙ্ক্ষী হিসেবেই বলছি আর কি। বাড়িতে তো রয়েছে একমাত্র মা। মানুষটা হয়তো তোমাদের সম্পর্কটাকে মেনে নিতে পারেনি, তাই বলে শুধু নিজের কথা ভেবে নিয়ে বিয়ের পর একেবারে পর করে দিতে হলো তাকে। আগে তবুও মাঝে মধ্যে এখান থেকে ফোন যেত, খবরাখবর নিতে তোমার মায়ের। মা হবার খবরটা ও বাড়িতে দেওয়ার পর থেকে তো তোমার নিজেরই আর কোনো খবর নেই। মা কেমন আছে? কাকিমণি আছে একরকম মোটামুটি। আসলে আমি এখানে আসতাম না জানো, আমার এখানে আসার তেমন ইচ্ছেও ছিল না। তুমি তো ফোনটাও ধরো না, আর তিনি নিজে হাঁটতে পারেন না বলে আমাকেই খবর নিতে বলেছেন। যতই হোক মায়ের মন তো, সন্তান ভুলে গেলেও মা তো আর ভুলতে পারে না। কদিন ধরে তোমাকে কাকিমণি ফোন করছেন, তুমি নাকি ফোনই রিসিভ করছো না, তাই অগত্যা বাধ্য হয়ে খবর নিতে আমাকে আসতেই হলো এখানে। আচ্ছা অদিতি, একটা কথা জিজ্ঞেস করব? বলো। তুমি ঠিক আছো তো? হ্যাঁ, আছি একরকম। না আসলে তোমার মুখ চোখ ঠিক ভালো ঠেকছে না, কিন্তু কিছু লুকোচ্ছ না তো? না, কি লুকোবো, আমি ঠিক আছি। অবশ্য এখতিয়ারের বাইরে বেরিয়ে গিয়ে বেলাইনের প্রশ্ন হয়তো করে ফেলেছি। প্রশ্নের কোনো উত্তরই দিতে পারে না অদিতি, কেবল নিশ্চুপ হয়ে স্থিরভাবে দাঁড়িয়েই থাকে একভাবে। কি বা বলবে? এই প্রশ্নের সাথেই যে ওর বিয়ে ঠিক হয়েছিল ঠিক 1 বছর আগে। প্রসূন মনে মনে কত স্বপ্ন বুনেছিল অদিতিকে নিয়ে। নতুনভাবে জীবন গড়ার পথে দিশা দেখতে শুরু করেছিল। জীবন সঙ্গিনী হিসেবে ভালোবেসে ফেলেছিল মনে মনে। ঠিক সেই সুন্দর ঘর বাঁধার প্রাক মুহূর্তে প্রসূনের সব স্বপ্ন, আশা, আকাঙ্ক্ষাকে তছনছ করে তাসের ঘরের মতো এক নিমেষে ভেঙে দিয়ে চলে গিয়েছিল অদিতি। কিন্তু অদিতির পক্ষে কি বা করণীয় ছিল? সে যে দেবাঞ্জনের বাগদত্তা, তার ভালোবাসাকে জলাঞ্জলি দিয়ে কি উপায়ে সে অন্যের ঘরের ঘরণী হবে? কিন্তু বাস্তবের মাটিতে যুদ্ধে নামলেও
ভবিতব্যের কথা কেই বা জানতে পারে? অদিতির পক্ষেও তা সম্ভব হয়নি। অদিতির ভালোবাসা, বিয়ে, সংসার, মা হওয়ার কথা প্রসূন জানলেও ওর ভিতরের দম বন্ধ করা মর্ম যন্ত্রণার কথা জানে না। অদিতি যে কাউকে বলতেও পারেনি। ঠিক আছে, আমি এলাম তবে। ও হ্যাঁ, পারলে কাকিমণির সাথে কথা বলো। মানুষটা খুবই দুশ্চিন্তায় আছে তোমায় নিয়ে, বিশেষ করে এই সময়ে। শেষের কথাটা বলতে বলতে গলার স্বরটা কেঁপে ওঠে প্রসূনের। নিজের অন্তরে থাকা চাপা কষ্টের মহিরুহটা যেন খুব করে বেরিয়ে আসতে চাইছে। তাতে লাভ কি? সেই মহিরুহ তার শাখা প্রশাখা মেলে ধরলেও তার শাখা প্রশাখা কেন একটা পাতার অংশেও যে অপর দিক থেকে কোনো জলের ছিটে পর্যন্ত আসবে না। এই বৃথা তার শাখা প্রশাখাকে না ছড়াতে না দিয়ে বরং তা গুটিয়ে নেওয়াই ভালো। তাতে অপ্রাপ্তির কষ্টটা কিছুটা হলেও হয়তো লাঘব হবে। এই প্রথমবার অদিতির সাথে খানিক কথা বলার চেষ্টা করলেও পরে আর কোনো কথা না বাড়িয়ে চলে যেতে চায় প্রসূন। ওদিকে অদিতি তখনও নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে কেবল চোখ দুটোই যেন কথা বলে চলেছে অনবরত। যে ভয়ে প্রসূনের ফোনটা কেটে দিচ্ছিল বারে বারে, এই ভেবে যে নিজের মনের মধ্যে এত দ্বন্দ্ব, টানা পড়ে, অস্থিরতা, তার মধ্যে আবার প্রসূন এসে তাদের মধ্যে এই অশান্তির আঁচ বাড়িয়ে দিলে না জানি আরো কিছু ভয়ঙ্কর বিপদ ঘটবে। প্রসূন যে আজ মায়ের খবর দিতে এসেছিল, তাছাড়াও অদিতি বেশ বুঝতে পারে প্রসূনের মনের ভেতরকার অবস্থার কথা। অদিতি ভাবতে থাকে, প্রসূন হয়তো মনে মনে ভাবছে তাকে একবার ঘরে যাওয়ার কথাও বলল না অদিতি, কিন্তু কি করেও ঘরের ভিতরে যেতে বলবে প্রসূনকে? দেবাঞ্জন যে ঘরে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে, সবটা এখন দেবাঞ্জনের নখদর্পণে। প্রসূন ঘরে ঢুকলেই তো সর্বনাশ। দুজনের মুখের দিকে একভাবে তাকিয়ে, তারপর হঠাৎই প্রসূন জড়তা কাটিয়ে উল্টো দিকের পথে পা বাড়াতেই পেছন থেকে ডাক পড়ল, প্রসূন। এই প্রথম মুখ খুলল অদিতি। থমকে দাঁড়িয়ে পেছন ফিরে তাকালো প্রসূন। আবার অদিতির মুখ থেকে ভেসে এলো, ঘরে আসবে না? এখান থেকেই চলে যাবে? বেশ অবাক হয় প্রসূন কথাটা শুনে। অদিতি ওকে ঘরে যাওয়ার কথা বলছে, কিন্তু ও যে এটা আশাও করেনি। মনের মধ্যে এ কথা একটু আগে এলেও তা দমিয়ে দিয়েই চলে যাচ্ছিল। তবে আবার বলে উঠল অদিতি, আমার ঘরে ঢুকবে না বুঝি? আসলে আমি আসতাম না এখানে। তোমার খবর না পেয়ে কাকিমণি একেবারে মরিয়া হয়ে উঠেছেন। কি করতাম বলো? প্রথমটাই খুব ভয় পাচ্ছিলাম, ভাবছিলাম তোমার বর যদি বাড়িতে থাকে। আসলে কাকিমণির মুখে কিছু কথা শুনেছিলাম আর কি, কিন্তু কাকিমণির কথা ভেবে সাহস করেই চলে এলাম। ভাবলাম যা হয় হবে, দোষটা আমিই নেব। ওদিকে মানুষটা যে চিন্তায় অস্থির হয়ে উঠেছেন, আগে তাকে তো শান্ত করতে হবে। ব্যাস, তোমার তো খবর পেয়েছি, দেখা হলো, ভালো আছো আর কি, এইটুকু খবর কাকিমণির কাছে পৌঁছে দিলেই কাজ শেষ। পিছু রেখো না, চলেই যাই বরং, কারণ যে অশান্তির কথা কাকিমণির মুখে শুনেছিলাম, তাতে করে আবার নতুন কিছু ঘটুক আমি কখনোই চাইব না। বিশেষ করে আমার কারণে যাতে কিছু না ঘটে সেটাই চাইব। যাই হোক, ভালো থেকো, সাবধানে থেকো, আর পারলে কাকিমণির সাথে যোগাযোগ করো। চলি। অদিতির ডাকে সাড়া না দিয়ে বাস্তবের পথে পা বাড়ায় প্রসূন। তার কাছ থেকে কথাগুলো শোনা মাত্রই চোখ দুটো ছলছল করে উঠল অদিতির। মনের মধ্যে উথাল পাথাল করতে থাকা চেনা আশঙ্কার ঢেউগুলো যেন একেবারে শান্ত হয়ে যায় নিমেষেই। হঠাৎ করেই সমস্ত আশঙ্কা, জড়তা উধাও হয়ে যায় মন থেকে। অদিতির হঠাৎই মনে হতে থাকে, প্রসূনকে এখন যেতে দিলে চলবে না। একদিন নিজের ভালোবাসার স্বীকৃতি না পাওয়ায় মায়ের ইচ্ছের বিরুদ্ধে গিয়ে নিজের ভালোবাসাকে সামাজিক পরিচয় দিতে যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিল, সেই বন্ধন যে এভাবে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ফেলবে তা তো কল্পনাও করতে পারেনি অদিতি। না জানি হয়তো এরপর আর কোনো কঠিন থেকে কঠিনতর বন্ধনে আবদ্ধ হতে চলেছে ও।
অথচ যে ওকে পায়নি আর ভবিষ্যতেও পাবে না জেনেও সেই থেকে আজও একই রকম ভালোবাসা রেখে দিয়েছে সুপ্তভাবে। প্রসূনকে এভাবে দেখার পরই যেন হঠাৎই এক অদ্ভুত পরিবর্তন আসে অদিতির মনের মধ্যে। আজ যেন সমস্ত সহ্যের বাঁধ ভেঙে গিয়েছে। এই আগামীতে যে ঝড়ই আসে আসুক, আর থেমে থাকলে চলবে না। এবারে উঠে দাঁড়াবে অদিতি। প্রসূন, আমি তো ডাকলাম, ঘরে এসো। অদিতির ডাকে আবারও চমকে উঠে মুখ ফিরিয়ে তাকায় অদিতির দিকে প্রসূন। অদিতি ওকে ঘরে যেতে বলছে, কিন্তু কেন? আর এ ডাকের ধ্বনি যেন বেশ অন্য ধরনের। একটু আগে দেখা এই অদিতিরই ফ্যাকাশে মুখমণ্ডলের স্থানে এখন দেখা দিয়েছে যেন এক দৃপ্ত প্রতিবাদী প্রচ্ছায়া। অদিতির মুখের দিকে প্রসূনের অবাক দৃষ্টি ভরে তাকিয়ে থাকতে দেখে অদিতি ফের বলে ওঠে, যদি তেমন কিছু মনে না করো তাহলে ঘরে আসতে পারো। কিছু কথা আছে তোমার সাথে, বলতে পারো ব্যক্তিগত, যেগুলো বাইরে দাঁড়িয়ে বলাটা সম্ভব নয় আর ঠিকও নয়। প্রসূন বেশ বুঝতে পারে কিছু তো একটা ঘটেছে। অগত্যার কথা না বাড়িয়ে বেশ খানিকটা বিস্ময় ও সংশয় মিশ্রিত মন নিয়ে অদিতির পেছন পেছন এসে ঘরে ঢোকে প্রসূন। অদিতি ঘরে ঢুকে আবার তাকায় দেওয়ালের সিসিটিভি ক্যামেরার দিকে। তবে এবার সে চোখে নেই কোনো ভয়, নেই কোনো শঙ্কা, নেই কোনো জড়তা। আছে কেবল তাচ্ছিল্য আর করুণার দৃষ্টি। অদিতি ভালো করেই জানে এই চার দেওয়ালের মধ্যে আজ মানুষগুলোর চলমান দৃশ্য ধরা পড়ছে ওই ক্যামেরাতে। যদিও প্রসূনের কাছে সেসব অজ্ঞাত। বাড়িতে কেউ কি নেই? তুমি কি একা? কিছুটা জড়তা মেশানো স্বরে বলে ওঠে প্রসূন। এখানে বসো। না না, ঠিক আছে। কিচ্ছু ঠিক নেই, বসো এখানে, আমি আসছি। অদিতিকে যতই দেখে আজ যেন ততই বেশি করে অবাক হতে থাকে প্রসূন। কিছু যে একটা বড়সড় ঘটনা ঘটেছে তা তো বেশ বুঝতেই পারছে। এর আগে বহুবার অদিতিকে বিয়ের আগে দেখেছে প্রসূন। তাছাড়া নিজে মনে মনে অদিতি সম্পর্কে যে ধারণা তৈরি করেছিল প্রসূন, আজ যেন সেসবের সম্পূর্ণ এক বিপরীত ধর্মী চরিত্র হয়ে ধরা দিয়ে চলেছে অদিতি। কিন্তু কি ব্যক্তিগত কথা ওকে বলবে আজ অদিতি? বাড়িটা কেমন যেন থমথমে, এমন বদ্ধকর পরিবেশ যেন চারিদিকটায়। নাও, এটা খেয়ে নাও। পেটে শরবত নিয়ে হাজির অদিতি। গ্লাসটা প্রসূনের দিকে এগিয়ে দিয়ে বলে উঠতেই ঘুরে তাকায় প্রসূন। না না, এসবের কি দরকার? তাছাড়া তুমি এ সময় কোনো দরকার ছিল না। বাড়িতে কেউ না থাকলে, মানে কারো থাকার মতো পরিস্থিতি না থাকলে কাজ তো নিজেকেই করতে হবে। অদিতির এই হেঁয়ালি সূচক কথাবার্তা ঠিক বোধগম্য হয় না প্রসূনের। দুটো ঈষৎ কুঁচকে একভাবে তাকিয়ে থাকে অদিতির দিকে। তারপর বলে ওঠে, দেবাঞ্জন কোথায়? অফিসের কাছে বাইরে গেছে, ফিরতে আরো 2-3 দিন লাগবে প্রায়। আচ্ছা, তুমি যেন কি একটা বলবে বলছিলে। শরবতটা খেয়ে নাও, বলছি। ঠিক আছে, কিন্তু যা বলার তাড়াতাড়ি বলো। আমার মনে হয় এ বাড়িতে আমার বেশিক্ষণ থাকাটা ঠিক নয়। কি কখন দেখে ফেলে। ভেবো না, ও দেখছে সব। মানে কে দেখছে? দেবাঞ্জন। কথাটা শোনা মাত্রই ভীষণভাবে অবাক হয়ে এটু প্রসূন। বুঝতেই পারে না অদিতি কি সব বলছে। ঠিক সেই সময় অদিতি ওর ডান হাত দিয়ে ইশারা করে দেখায় সিসিটিভি ক্যামেরার দিকে। ওই দেখো। হতবাক হয়ে দেখতে থাকে প্রসূন। ড্রয়িং রুমের ভেতরে সিসিটিভি ক্যামেরা, আর এই গোটা ফাঁকা বাড়িতে সেখানে বসে প্রসূন অদিতির সাথে কথা বলছে। আর তা নাকি দেখতে পাচ্ছে অদিতির স্বামী। অবাক হয়ে উঠে দাঁড়িয়ে পড়ে প্রসূন। করতে চাইছে কি অদিতি? উদ্দেশ্যটাই বা কি ওর? এসবের মানে কি অদিতি? তুমি আমায় ভিতরে ডাকলে কেন? এটাই তোমার ব্যক্তিগত কথা? না, তুমি যা ভাবছো তা নয়। শুধু এই ঘরে নয়, বাইরে থেকে শুরু করে প্রতিটা ঘরেই এই ক্যামেরা লাগানো।
চুপ করে অবাক হয়ে শুনে চলে প্রসূন অদিতির কথাগুলো। দেবাঞ্জন সিসিটিভি ক্যামেরা লাগিয়েছে ঘরে। আমি কি করি, কোথাও যাই কিনা, কেউ এই বাড়িতে আসে কিনা, কার সাথে কথা বলি, সবটা সবটা দেখতে পায় দেবাঞ্জন। মানে এসব কি? আমি বন্দিনী হয়ে আছি প্রসূন। আজ তোমায় সবটা বলবো, সবটা। অদিতিকে হারিয়ে ফেলার একটা অদ্ভুত ভয় প্রথম থেকেই কাজ করত দেবাঞ্জনের মধ্যে। সবসময় একটা সন্দেহজনক ঘোরের মধ্যে বাস করত দেবাঞ্জন। এই বুঝি অদিতি তাকে ছেড়ে চলে যায়, এই বুঝি অদিতি মায়ের পছন্দের কাউকে বিয়ে করে নেয়, অন্য কারোর মোহে পড়ে ওকে একেবারের জন্য ভুলে যায়। তাই সবসময় অদিতিকে আগলে রাখত নিজের মতো করে। দেবাঞ্জনের এই স্কেপটিক্যাল নেচারটা বিয়ের আগে থেকেই মনের মধ্যে থাকলেও অদ্ভুতভাবে বিয়ের পর যেন সেটা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েই চলতে থাকে, যেটা অদিতি বুঝতে পারলেও তেমনভাবে আমল দেয়নি বিষয়টাকে। প্রসূনের কথা জানার পর থেকে দেবাঞ্জনের মধ্যে এই ঘোরটা আরো বেশি করে আঁকড়ে ধরে। অদিতি যতই দেবাঞ্জনকে বোঝানোর চেষ্টা করুক, দেবাঞ্জন মনের মধ্যে প্রসূনকে নিয়ে যে মিথ্যে ধারণা তৈরি করে চলেছে তা কখনোই সত্যি নয়। বহুবার এই একই বিষয় নিয়ে অদিতি দেবাঞ্জনকে বোঝালেও কোনোদিনই প্রসূন সম্পর্কে ওর সন্দেহজনক ভাবনা একেবারেই মুছে ফেলতে পারেনি দেবাঞ্জন। মাঝে মধ্যে অদিতির মা অদিতিকে ফোনে না পেলে খোঁজ নিতে প্রসূনের ফোন থেকে অদিতির খবরাখবর নেওয়ার চেষ্টা করত, আর সেখানেই কাজ করত দেবাঞ্জনের সন্দিহান মন। মনের মধ্যে সবসময় অদিতিকে হারিয়ে ফেলার ভয়ের এক তীব্র মানসিক অনুভূতি কাজ করে চলতে থাকে দেবাঞ্জনের, যাতে তৃতীয় কোনো ব্যক্তির এতটুকু ছায়া প্রচ্ছায়া না পড়ে ওদের দাম্পত্য জীবনের সুখে। তাই অদিতিকে নিয়ে সুখে থাকার জন্য যেখানে দক্ষিণ কলকাতার ঝা চকচকে বাড়ি ছেড়ে উত্তর কলকাতার স্যাঁতস্যাঁতে গলির এই রবিনসন স্ট্রিটের ভাড়া বাড়িতে এসে উঠেছে, সেখানে প্রসূনের এই ফোন করা, অদিতির সাথে কথা বলা কিছুতেই মেনে নিতে পারেনি দেবাঞ্জন। ও শুধু চেয়েছিল অদিতি শুধু ওকে ভালোবেসে ওর সাথেই সুখে সংসার করুক, কোনো দ্বিতীয় পুরুষের ছায়া যেন ওদের মাঝে এসে না পড়ে। এই প্রসূন সম্পর্কে অদিতির হাজার সঠিক বোঝানো বিফলেই যায়। প্রসূনকে নিয়ে নানা অশান্তি চলতেই থাকে। অদিতির প্রতি দেবাঞ্জনের এই অধিকারবোধ এতটা পরিমাণে বেড়ে উঠেছিল যে তা অদিতিকে একেবারে অধিকারত্বের বেড়াজালে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরতে শুরু করে। অদিতির ফোন থেকে সমস্ত সোশ্যাল অ্যাকাউন্ট বন্ধ করে দেয় দেবাঞ্জন। তারপর স্ত্রীকে সবসময় নিজের নজরে রাখতে বাড়ির প্রতিটি ঘরে সিসিটিভি ক্যামেরা বসায়, যাতে দূর থেকেও অদিতির সমস্ত রকম গতিবিধি, বাইরের কোনো মানুষের বাড়িতে আসা যাওয়া সমস্তটা পর্যবেক্ষণ করতে পারে। নিজের এই যন্ত্রণার কথা অদিতি সবটা বলতে না পারলেও কিছুটা একবার জানিয়েছিল তার মাকে, কিন্তু তার ফলস্বরূপ অদিতিকে আরও ধাবিত হতে হয় তার বন্দি জীবনের দিকে। বদ্ধঘরের বাইরের জগতের সাথে তার সম্পর্ক প্রায় মুছেই যেতে শুরু করে। পরোক্ষভাবে অদিতি যাতে প্রসূনের সাথে কোনো রকমভাবেই যোগাযোগ রাখতে না পারে, তার জন্য অদিতির মায়ের সাথেই ওর সমস্ত সম্পর্ক ছিন্ন করে দেয় দেবাঞ্জন, বন্ধ করে দেয় ফোনে কথা বলাটাও। আমি তোমাকে আগলে আগলে রাখবো অদিতি, এতটুকু আঁচ লাগতে দেব না তোমার গায়ে। তুমি শুধু আমাকে ভালোবাসবে, আমার সাথে কথা বলবে। তোমার বাইরের কাউকে কিসের দরকার? আমি তো আছি। আমার মনটাকে কি তুমি বুঝতে পারো না? তোমাকে অন্য কোনো পুরুষের সাথে কথা বলতে দেখলে আমার ইরিটেশন হয়, আমি নিতে পারি না। বিশ্বাস করো, আমি জাস্ট দিতে পারি না। আমি তোমার কোনো অভাব রাখিনি, রাখবো না। তুমি শুধু আমার কথা শুনবে। আমাদের সন্তান আসছে এই পৃথিবীতে, ওকে নিয়ে আনন্দে থাকবে। তোমার যা প্রয়োজন হবে, যা প্রয়োজন হবে আমাকে বলবে, আমি এনে দেবো। দেখো, আমি তো তোমাকে ছেড়ে যেতে চাইছিলামই না কখনো, তুমি বারবার জোর করলে। অফিসে থেকেও আমার তোমাকে নিয়ে বড় টেনশন হয়, সেখানে এত দিনের জন্য বাইরে। আমি যে কিভাবে থাকবো আমি নিজেই জানি না। ঠিক আছে, আমার না থাকাকালীন তোমার যাতে একাকী বোধ না হয় তার জন্য মিনিকে রেখে গেলাম। সবসময়ের জন্য তোমার কাছে থাকবে। দেবাঞ্জন, আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো, কিন্তু এখন যা যা করছো তা তোমার স্কেপটিসিজম থেকে, মেন্টালি ডিসব্যালেন্স থেকে করছো। দেবাঞ্জন, তুমি মানসিক অসুস্থ হয়ে পড়েছো। দেবাঞ্জন, মানসিক অসুস্থতায় ভুগছো তুমি। প্লিজ
এই ভয়ঙ্কর রোগটা থেকে বেরিয়ে এসো দেবাঞ্জন, বেরিয়ে এসো, প্লিজ বেরিয়ে এসো তুমি। কোনো মানসিক অসুস্থতা নয় অদিতি, আমি জানি আমি ঠিক আছি। আমার অনুভূতি, আমার ভালোবাসাটাকে তুমি তুমি মানসিক অসুস্থতা বলছো। এমনটা বলতে পারলে কি করে? অদিতি অদিতি প্লিজ আমার মনটাকে একটু বোঝো, একটু বোঝো। আমি, তুমি আর আমাদের এই যে সন্তান আসছে, এই নিয়ে আমি থাকতে চাই। তোমাদেরকে ছাড়া আর আমার কাউকে প্রয়োজন নেই, কাউকে না। অনেক বোঝানোর পরেও দেবাঞ্জনের এই একই আচরণে আর কিছু বলতে পারেনি অদিতি, কারণ ওরা দুজন দুজনকে ভালোবাসে। তাছাড়া দেবাঞ্জনের এই মনোভাব তো আর ওর কাছে নতুন কিছু নয়, এতগুলো বছর ধরে দেখে আসছে, মনে প্রাণে ভালোবেসে এসেছে, মেনে নিয়েছে নিজের জীবন সঙ্গী রূপে। তাহলে এখন এত ভাবনা চিন্তা করে কি লাভ? কিন্তু কোনো কিছুই মাত্রাতিরিক্ত ঠিক নয়, সবকিছুরই একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে থাকা প্রয়োজন। আর সেই গণ্ডির সীমানা অতিক্রম হলেই ঘটে যায় হিতে বিপরীত। প্রত্যেক সম্পর্কের মধ্যে ন্যূনতম একটা স্থান দেওয়া অবশ্যই প্রয়োজন, আর তা রাখা কর্তব্য উভয়ের পক্ষে। নিজের অধিকারবোধ দেখিয়ে কাউকে একেবারে নিজের মধ্যে বন্দী করে রাখা উচিত নয়, যাতে অপরদিকে ভালোবাসার মানুষটার মনে তার প্রতি আর ভালোবাসা নয়, জন্মাতে থাকে কেবলই তাচ্ছিল্য, ঘৃণা। আর সে তখন সেই অধিকারত্ব ভালোবাসার বন্দী জীবন থেকে শুধুমাত্র মুক্তি লাভের পথ খুঁজে বেড়ায়। খোলা বাতাসে প্রাণ ভরে শ্বাস নিতে চায়, বাঁচতে চায় নিজের মতো করে। আর বর্তমানে ঠিক একই পরিণতি ঘটে চলেছে অদিতির জীবনে। ছি ছি ছি, এত কিছু কাণ্ড ঘটে গেছে। যে জীবনটা স্বাভাবিকভাবে কাটানো যেত, সেটাকে অস্বাভাবিকভাবে অস্থির পরিবেশ গড়ে তুলে তাকে আরও অসুস্থ করে নিয়ে যাওয়া। ছি ছি, কিন্তু তুমি যে আমাকে এসব বললে, এরপর তো না জানি তোমার জীবন আরও দুর্বিষহ হয়ে উঠতে চলেছে। প্রসূন ভেবে পায় না এখন ওর কি করা উচিত, কি বলা উচিত। অদিতির পাশেই বা থাকবে কিভাবে? কারণ এমন একটা বিষয় আজ ওর সামনে এসে দাঁড়িয়েছে, যা অদিতির পাশেও দাঁড়াতেও পারছে না, আর না পারছে ওকে পুরো অন্ধকূপের মধ্যে ছেড়ে চলে যেতে। এদিকে যে অদিতির স্বামী সবটা দেখতে পাচ্ছে। দুর্বিষহ আর হবে কি, আর কি বা বাকি আছে? আমি আর পারছি না প্রসূন, আমি এর থেকে মুক্তি চাই, বাঁচতে চাই আমি। আচমকা অদিতির মুখ থেকে এমন কথা শুনে চমকে ওঠে প্রসূন। বলছে কি অদিতি? যে ভালোবাসার জন্য সব ছেড়ে চলে এসেছিল একদিন, আজ সেই ভালোবাসায় এমনভাবে এতটাই বিষিয়ে দিয়েছে অদিতির মনকে যে সে সেখান থেকে বেরিয়ে গিয়ে বাঁচতে চাইছে। অবশ্য এটা তো স্বাভাবিকই, ও তো মানুষ, ওরও তো সুস্থভাবে বাঁচার অধিকার আছে। হঠাৎই প্রসূনের হাতটা নিজের দুহাতের মুঠোয় ধরে কাতর স্বরে বলতে থাকে অদিতি। দু চোখ দিয়ে বেয়ে পড়ছে ক্লান্তির অশ্রুধারা। অদিতির হাতের বন্ধন থেকে নিজের হাতটা ছিনিয়ে নেয় প্রসূন। করছো কি? তোমার স্বামী দেখতে পাচ্ছে। পাক দেখতে, আমার যে দেওয়ালে পিঠ ঠেকে গেছে প্রসূন, আমি আর পারছি না, পারলে বাঁচাও আমাকে। এবার আর প্রসূন নিজেকে গুটিয়ে রাখতে পারে না। ও যদি আজ এখান থেকে চলে যায়, তাহলে নিজের বিবেকের কাছে কি জবাবদিহি করবে? মনুষ্যত্বকে এভাবে পায়ে মারিয়ে চলে যেতে পারবে না কিছুতেই। অদিতিকে এই অন্ধকূপের মধ্যে আবদ্ধ রেখে চলে যেতে পারবে না। আর তাছাড়া অদিতির সঙ্গে যেখানে বেরিয়ে উঠছে আর একটা প্রাণ। বুঝতে পারলে তাহলে এতদিনে? এত বছরের সম্পর্কটা নিজের চোখের সামনে দেখেও কাকিমণি কেন বারবার আটকেছেন, কেন এ সম্পর্ক মেনে নিতে পারেননি? এবার বুঝলে তো? অদিতি, সে যে মা, সে যে সন্তানের ভালোটাই বোঝে, কিন্তু সন্তানেরা সে মূল্য দেয় না, নিজেদের সিদ্ধান্তকেই সঠিক বলে মনে করে। আর তুমি যেটাকে অধিকার বোধ, পজেসিভনেস বলছো না, ওটা পজেসিভনেস নয় অদিতি, ওটা অবসেশন, একটা ঘোর। এটা একটা ভয়ঙ্কর মানসিক রোগ। নিজের জগতে নিজের প্রিয় বস্তুটাকে ছাড়া আর কিচ্ছু চায় না সে। প্রিয় বস্তুটাকে আগলে শুধু নিজের কাছে নিজের করেই রেখে দিতে চায়, একেবারে আঁকড়ে ধরে রাখতে চায়। কারোর সাথে কিছুতেই ভাগ করে নিতে চায় না কখনো। সন্দেহের বশে সবসময় ভুল বোঝে,
তার একমাত্র ভালোবাসার মানুষটাকেই, আর যেটা করে চলেছে দেবাঞ্জন। কিন্তু অদিতি, এই মানসিক রোগের পরিণতি হতে পারে আরো ভয়ঙ্কর, আরো সাংঘাতিক। না, আর কিছুতেই না। এই জালে আমি আর নিজেকে জড়িয়ে রাখতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে আমার। ভালোবেসেছিলাম মানুষটাকে, কিন্তু সেই ভালোবাসা যে এতটা ভয়াবহ হতে পারে এটা আমি বুঝতে পারিনি। তুমি ঠিকই বলেছ প্রসূন। আমার আমার সন্তানের কি হবে? না না, আর না। এবার এবার আমার এই দম বন্ধ করা বন্ধন থেকে মুক্তি নিতেই হবে। মুক্তি মুক্তি নিতেই হবে এবার আমাকে। কি করবে ভেবেছ? তোমার কথা শুনে তোমাকে আর এখানে রেখে যেতে ইচ্ছে করছে না, কিন্তু দেবাঞ্জন যে সবটা দেখছে, না জানি আর কি কি অশান্তি ঘনিয়ে আসছে। আমার দিকটা না হয় আমি ঠিক সহ্য করে নেব, বুঝে নেব, কিন্তু তুমি কি করবে তুমি এখন? পারলে এখনই তোমার সাথে চলে যেতাম মায়ের কাছে, কিন্তু এখনই যাব না। আর 3 দিন পরে ওরা আসার কথা, ফিরুকও। তারপর তারপর সবটা আমি পরিষ্কার করতে চাই। এতদিন আমি কিচ্ছু বলিনি, এবার বলবো, বলতেই হবে। আর মেনে নিতে পারছি না। জানি ও সবটা দেখতে পাচ্ছে, ফোন তো নিশ্চয়ই করবে, কিন্তু এবার আমিও প্রস্তুত। আর দুর্বল হলে চলবে না, মনকে শক্ত করতে হবে, না হলে আমি মুক্তি পাবো না। তৃপ্ত কণ্ঠে কথাগুলো বলতে থাকে অদিতি। এ যেন এক অন্য অদিতি, যে কিনা তার ভালোবাসার মানুষটাকে শুধুই ভালোবেসে মনে এতদিন ভয় আতঙ্ক নিয়ে জীবন কাটিয়ে এসেছে। শ্বাসরোধকারী অবরুদ্ধ ভালোবাসার বেড়াজালে পড়ে সেই ভালোবাসার মানুষটার প্রতি এখন তার জন্মেছে কেবলই ঘৃণা। আজ তার বহিঃপ্রকাশ হতে চলেছে মাত্র। পারবে তো অদিতি? পারবো, নিশ্চয়ই পারবো। রাত তখন প্রায় 10:30। অদিতির চোখে ঘুম নেই। বিছানায় শুয়ে হাই স্পিডে ঘোরা সিলিং ফ্যানটার দিকে তাকিয়ে রয়েছে একদৃষ্টে। সারাদিনে অনেকবারই ট্রাই করেছে দেবাঞ্জনের ফোনে, কিন্তু ফোন আউট অফ নেটওয়ার্ক। কোনো রকমভাবেই যোগাযোগ করা সম্ভব হয়ে ওঠেনি। ওদিকে দেবাঞ্জনও কোনো ফোন করেনি। দুপুরে প্রসূনের এ বাড়িতে আসা, কথা বলা সবটা দেখেছে দেবাঞ্জন। সেই রাগেই হয়তো ফোন করেনি, কিন্তু আগামীতে একটা বড় লড়াইয়ের মুখোমুখি হতে চলেছে অদিতি। কিভাবে সে সবটা সামলাবে সেই ভাবনাই ওর মাথায় ঘুরে চলেছে অনবরত। হঠাৎ ডোরবেলের শব্দে ভাবনায় ঘটল ছন্দপতন। খানিক পর আবার বেলটা বেজে উঠল। এত রাতে কি এসেছে? মনে মনে বিড়বিড় করতে না করতেই আবার বেজে উঠল বেলটা। মনে একটু সাহস এনেই বিছানা থেকে নেমে ধীরে ধীরে এগিয়ে গিয়ে বাইরের লাইটটা অন করে ডোর লেন্সে চোখ রাখল অদিতি। এই কি, চমকে উঠল। বেশ অবাক হয়ে ধীরে ধীরে খুলল দরজাটা। দেবাঞ্জনের মুখে লেগে সেই আগেকার মতো একই রকমের মিষ্টি হাসি, যেন কোনো রাগ ক্রোধের লেশ মাত্র নেই। এ কি, তুমি এই সময়, এত রাতে? অবাক হয়েছো তো? না মানে তোমার তো আরো 3 দিন পরে আসার কথা ছিল না? খানিকটা আমতা আমতা করেই কথাগুলো বলতে থাকে অদিতি। সেটাই তো কথা ছিল, কিন্তু কাজটা তাড়াতাড়ি শেষ হয়ে গেল। কি আর করা যাবে, চলে এলাম। সেই সকাল থেকেই তোমাকে ট্রাই করে চলেছি, ফোন লাগছে না। প্রসূন এসেছিল তো। কথাগুলো বলতে বলতে ঘরে ঢুকলো দেবাঞ্জন। তবে শেষের কথাটা খানিক চমকে দিল অদিতিকে। তবে অদিতি তো এই প্রশ্নেরই মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু এত তাড়াতাড়ি লড়াইয়ের সম্মুখীন হবে তা বুঝতে পারেনি। লড়াই যখন সময়ের আগেই তার সামনে এসে পড়েছে, তার জন্য সেই মতোই প্রস্তুত হতে হবে। নিজেকে খানিকটা সামলে নেয় অদিতি। দেবাঞ্জন কাঁধ থেকে ব্যাগটা নামাতে নামাতে বলে, তোমার নিশ্চয়ই ডিনার হয়ে গেছে? হ্যাঁ, আমিও বাইরে থেকে খেয়ে এসেছি, কারণ তোমায় ফোনে পাইনি, আর তুমি কিভাবে জানবে আমি ফিরে আসছি, তাই আর কি।
আসার সময় একটা জিনিস নিয়ে এসেছি জানো অদিতি, কি? তোমার প্রিয় খাবার। কি বলো তো? আমার প্রিয় খাবার? রাবড়ি। রাবড়িটা ভালোই পেলাম জানো, আমারও না খুব খেতে ইচ্ছে করছিল, ব্যাস নিয়ে নিলাম। বেশি আনিনি, ডিনার হয়ে গেছে তাই অল্পই এনেছি। নাও এটা ধরো, তুমি প্লেটিং করো, আমি ফ্রেশ হয়ে আসছি। শোনো, তোমার সাথে আমার কিছু কথা আছে। জানি তো, আমি তো দেখছি, কিছুটা আন্দাজও করতে পেরেছি। শুনবো, অবশ্যই শুনবো, তবে খেতে খেতে ফ্রেশ হয়ে আসি। দেবাঞ্জনের মুখে ক্রোধান্বিত অভিব্যক্তির স্থানে জায়গা করে নিয়েছে নরম সুর। সবটা জানার পরেও দেবাঞ্জন ওর সাথে অশান্তি করছে না, হয়তো ওর শরীর খারাপের কথা ভেবেই। এই সুযোগ এখনই দেবাঞ্জনকে ভালো করে বোঝাতে হবে। প্লেটিং করতে করতে অদিতি মনে মনে সাজিয়ে নিল সবটা। রেডি? চলো খেয়ে নি, বুঝলে অদিতি। আমরা এবার এই জায়গা থেকে একটু অন্য জায়গায় গিয়ে থাকবো। এই জায়গাটা ঠিক আর আমাদের পক্ষে সুটেবল নয়। দেবাঞ্জনের কথাটা বড্ড হেয়ালি হয়ে ঠেকে অদিতির কাছে। তবে কি আজকের ঘটনার জন্যই দেবাঞ্জন ওকে আবার অন্য কোথাও নিয়ে চলে যেতে চাইছে? তুমি কি বললে? আমি ঠিক বুঝলাম না। এ বাড়ি ছেড়ে অন্য জায়গায় যাব মানে? আবার কোথায় যাব? আরে সব বলবো, সব বুঝবে। খেয়ে নাও, খেয়ে নাও, খেয়ে নাও, অনেক রাত হচ্ছে। আচ্ছা তুমি কি বলবে বলছিলে? তবে হ্যাঁ, খেতে খেতে বলো না। দাঁড়াও, বরং এক কাজ করো, তুমি আমাকে খাইয়ে দাও আর আমি তোমাকে। অদিতি বিস্ময় ভরে চেয়ে থাকে দেবাঞ্জনের দিকে। দেবাঞ্জন চামচে করে কিছুটা রাবড়ি আলতো করে তুলে দেয় অদিতির মুখে। নাও, তুমি এবার আমাকে খাইয়ে দাও। বলছিলাম কি দেবাঞ্জন, আমি কিছু সিদ্ধান্ত নিয়েছি, আর সেটা আমাদের আর আমাদের সন্তানের ভবিষ্যতের কথা ভেবেই। অদিতির হাতে খাইয়ে দেওয়া রাবড়ি নিজের মুখে নিয়ে দেবাঞ্জন আরেক চামচ এগিয়ে দেয় অদিতির মুখের দিকে। নাও, এটা নাও, নিয়ে বলো। আমি শুনছি, নাও। অদিতি আরেক চামচ রাবড়ি মুখে নিয়ে কথা বলতে যাবে, ঠিক নিমেষের মধ্যেই ওর গলা থেকে বুক, পেট সমস্তটা যেন জ্বলতে শুরু করলো হঠাৎ করে। অসম্ভব তীব্র জ্বালায় জ্বলতে শুরু করে ভেতরটা। অদিতি চিৎকার করে ওঠে, দেবাঞ্জন, দেবাঞ্জন, আমার বুকটা জ্বলছে, জ্বলে যাচ্ছে। দেবাঞ্জন, কি আছে এতে? ওদিকে তখন দেবাঞ্জনের মুখে তীক্ষ্ণ চেরা হাসি ফুটে উঠেছে, তার সাথে দু চোখের কোণে জমে উঠেছে বিন্দু বিন্দু জল। ওর শরীরের ভেতরটাও আনচান করতে শুরু করেছে ততক্ষণে, যা ওর মুখের অভিব্যক্তিতে স্পষ্ট। গলার স্বরের পরিবর্তন হয়ে গিয়েছে নিমেষের মধ্যে। বিষ, তীব্র মারণ বিষ মেশানো আছে ওতে। আমি বিষ মিশিয়ে এনেছি। কি? চিৎকার করে ওঠে অদিতি, চোখ মুখ জুড়ে ভয়াল ছাপ ফুটে উঠেছে। তীক্ষ্ণ চেরা হাসি সহ অস্পষ্ট জড়ানো স্বরে দেবাঞ্জন বলতে থাকে, মুক্তি চাইছিলে না অদিতি? মুক্তি। আমি তোমাকে মুক্তি দিলাম, তবে আমার থেকে নয়, প্রসূনের থেকে, এই দুনিয়া থেকে। আমি তোমাকে কারোর হতে দিতে পারি না অদিতি, আর না পারি তোমাকে আমার কাজ ছাড়া করতে, আর সেটা তুমি ভালো করে জানো। তারপরেও তুমি যে আমারই অদিতি, তুমি আমারই থাকবে চিরকাল, চিরকাল আমার থাকবে। তুমি কি মানুষ? এটা কেন করলে তুমি দেবাঞ্জন? আমাদের সন্তান যে আমার গর্ভে, বাঁচছি না আর। ও মা গো, চলে যাচ্ছে ভিতরটা। মা, ও মা। অদিতি, আমাদের সন্তানকে নিয়ে আমরা একসাথে মুক্তি নেব এই জগৎ থেকে, আবার একসাথে মিলিত হব পরজগতে।
দেবাঞ্জন। দুজনেরই গলা জড়িয়ে আসে, আর কোনো কথা বেরোয় না কারো মুখ থেকে। একসময় অদিতির প্রাণচঞ্চল শরীরটা বিষের তীব্র জ্বালায় ছটফট করতে করতে প্রাণহীন হয়ে নিস্তেজ হয়ে পড়ে, আর অদিতির প্রাণহীন বুকের উপর ধীরে ধীরে এলিয়ে পড়ে দেবাঞ্জনের শরীরটা। দুজনের কপাল নাকের ডগায় জমেছে বিন্দু বিন্দু ঘামের কণা। দেবাঞ্জনের শেষ গরম নিঃশ্বাসটা এসে স্পর্শ করে যায় অদিতির বুকটা, আর ওর একটা হাত আবিষ্ট করে রাখে অদিতির নিথর দেহটাকে। সকাল হতে না হতেই বেরিয়ে পড়ে প্রসূন রবিনসন স্ট্রিটের দেবাঞ্জন আর অদিতির এই বাড়িটার উদ্দেশ্যে। যত সময় যাচ্ছে মনটা বড় অস্থির হয়ে উঠতে থাকে প্রসূনের। ভোরের পর থেকে অনেকবার ফোন করেছে, কিন্তু ফোনটা বেজেই গেছে, রিসিভ হয়নি একবারও। সেই থেকে স্বপ্ন দেখার দুশ্চিন্তাটা আরো চেপে বসেছে মনে। কাল অদিতির মুখ থেকে অমন কথাগুলো শুনল, আর দেবাঞ্জন দূরে থাকলেও সবটা দেখতে পেয়েছে। না জানি ফোনে আরো কতটা ঝামেলা হয়েছে ওদের মধ্যে, কিন্তু দেবাঞ্জন আসার আগে আরো একবার অদিতির কাছে যাওয়া প্রয়োজন, না হলে মনটা শান্ত হবে না কিছুতেই। সকাল সকাল এখানে এসেছে বলে চারিদিকটা একটু চোখ বুলিয়ে নেয় প্রশ্ন। তারপর ডোরবেলটা বাজায়। অনেকবার বাজানোর পরও ভেতর থেকে কোনো সাড়া না পাওয়ায় দরজায় হাত রাখে প্রশ্ন, আর হাত রাখতেই তা খুলে যায় অনায়াসে। বেশ অবাকই হয় প্রশ্ন, দরজা খোলা অথচ বেল বাজার পরও কোনো সাড়া নেই। তবে কি অদিতি বাড়ি থেকে কোথাও চলে গেল? এসব ভাবতে ভাবতে ফের চারিদিক তাকিয়ে বুকে খানিকটা ভয় নিয়ে ঘরের ভেতরে প্রবেশ করে প্রসূন। আর ড্রয়িং রুমে পা রাখতেই প্রসূন যা দেখল তাতে ওর হাড় হিম হয়ে যায় একেবারে। চোখ দুটো বিস্ফারিত হয়ে যায়, হাত পা একেবারে শীতল হয়ে আসে, দাঁড়াবার যেন ক্ষমতাটুকু নেই আর। অপ্রকাশিত ভালোবাসার মানুষ অদিতির চোখ দুটো এখন বন্ধ। সোফার উপর এলিয়ে রয়েছে তার নিথর শরীরটা। মুখের এক কোণ থেকে আবছা সাদা রঙের কিছু একটা বেয়ে পড়ে তা শুকিয়েও গেছে প্রায়। ঠিক তার শরীরের উপর লুটিয়ে পড়ে আবিষ্ট করে আছে অদিতির ভালোবাসা, দেবাঞ্জনের অধিকারত্বের শক্ত হাত। মেঝেতে পড়ে রয়েছে দুটো চামচ, সেন্টার টেবিলে ছড়ানো অবস্থায় রাখা রাবড়ির বাটি, আর অদিতির মোবাইলটা। তখন ড্রয়িং রুমের বড় ঘড়িটার ভেতর থেকে যান্ত্রিক পাখিটা জানান দিল সকাল 8টা বাজে। তাহলে কেমন লাগলো আমাদের আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন এবং কমেন্ট করে জানান গল্পটি আপনাদের কেমন লাগলো। আজকের গল্পের সূত্রধর আমি সূর্য, গল্প পাঠে শুভ, বিভিন্ন চরিত্রে সায়ন্তন, তৃষা, খুশি ও সূর্য, শব্দগ্রহণে সূর্য, আবহে অরিত্র, পরিচালনায় টিম রাতের গল্প। তাহলে দেখা হচ্ছে আবার অন্য কোনো গল্পে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।